প্রিয় দর্শক, লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। সমসাময়িক বেশ কিছু আলোচিত বিষয় নিয়ে কথা বলবো, মতামত জানবো আমাদের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাইয়ের কাছ থেকে। তাজুল ইমাম ভাই, আপনাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। তাজুল ইমাম ভাই, আপনি দেখলেন অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। তিনি বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী। এই ইলেকশন নিয়ে নানান বিতর্ক আছে, সেই সম্পর্কে আপনার কাছ থেকে মতামত জানতে চাইব। তাছাড়া জামাত শিবির রাজাকার তারা অনেকদিন ধরেই বিভিন্ন রকমের টালবাহানা করে আসছে। ইলেকশনের সময় দেখেছেন বা শুনেছেন যে তারা জান্নাতের টিকিট বিক্রি করেছে, নারীদেরকে বেশ্যা বলে গালি দিয়েছে, আরও নানান কাজ করেছে তাদের মতো যারা পুরুষ তাদের মনোরঞ্জনের জন্য। তো এই মৌলবাদী গোষ্ঠী সম্প্রতি দেখা যাচ্ছে আমাদের ভাষা আন্দোলনে শহীদ হওয়া সেই ভাষা সৈনিকদের যে মিনার রয়েছে, শহীদ মিনার, সেখানে তারা ফুল নিয়ে গেল এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেল এই জামাত শিবির রাজাকারের দল। তো তারা অতীতে বলে এসেছে খাম্বা পূজা, ফুল দেওয়া হারাম, এই ধরনের কথাবার্তা। অর্থাৎ তাদের সাথে, তাদের অতীতের কর্মকাণ্ডের সাথে যেগুলো সাংঘর্ষিক, যে জায়গায় তাদের পরাজয়, যে জায়গায় তাদের গ্লানি, সেই জায়গাগুলোকে ধর্মের মোড়কে বাতিল করার চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে এখন আবার সেই জায়গায় গেছে। অর্থাৎ থুতু মাটিতে ফেলে সেগুলো আবার চেটে খাওয়ার মতো, নাকে খত দেওয়ার মতো। এই বিষয়টি দিয়ে যদি আপনি একটু শুরু করেন, আমরা যদি ভিডিওটি দেখি, এখানে স্পষ্ট যে জামাত শিবির রাজাকারের দল তারা কিভাবে এই ভণ্ডামিটা করেছে। আমরা এই ছোট্ট ক্লিপটি দেখি। সেখানে একজন প্রথিতযশা সাংবাদিক, আমি মনে করবো সাহসী সাংবাদিক, তাকে প্রশ্ন করেছে তার এই ভণ্ডামি নিয়ে, এবং তার উত্তরটি দেখুন। জামাত সাধারণত কখনো ফুল দিতে আসে না, কি মনে করে এখন কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? জামাত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদদের, এবার আপনারা কি মনে করে? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখন কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো। এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো। চুম্মা শফিক খেপে গেছে সাংবাদিকের প্রশ্ন শুনে, যেহেতু তাদের সাথে সাংঘর্ষিক। তো যদি একটু শুরু করতেন যে এদের উদ্দেশ্যটা কি এখন, ভাষা আন্দোলন, তারপরে মুক্তিযুদ্ধ। যদিও এরা বলে যে আমার পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধা ছিলেন, 1971 গন্ডগোল হয়েছিল, মানে ভাইয়ে ভাই একটু ঝগড়া ঝাঁটি এরকম স্বাভাবিক করে দেখার চেষ্টা করে। নতুন কোন ধান্দা শুরু করেছে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, আপনি কি মনে করেন? না, ওদের ধান্দা তো নতুন নয়, ওদের ধান্দা তো পুরনো ধান্দা। এবং সেই ধান্দার আমরা যদি লিস্ট করি ওদের কাজের, তাহলে কিন্তু কনসিস্টেন্ট। ওরা কিন্তু ওদের এই ধান্দাবাজি থেকে কখনো বেরিয়ে যায়নি। এখন শহীদ মিনারে ফুল দিতে এসেছে। হ্যাঁ, এখন আমার কথা হলো যে শুধু যদি জামাতকে আলাদা করে নিয়ে ম্যাগনিফাইং লেন্সের নিচে আমরা দেখি, এদের চরিত্র তো চিরকাল ছিল তোমার ঠকবাজি, ধান্দাবাজি, মিথ্যা, এবং সেগুলো ধর্মের মোড়কে। ওইটা সবচেয়ে বিপজ্জনক। তুমি যদি একটা মনে করো, জাস্ট কথার কথা বলছি, একটা নিষিদ্ধ ড্রাগ, ওটা যদি আরবি লেখা একটা কাগজ দিয়ে মুড়িয়ে দাও, লোকে তাবিজ বলে ওটা গলার মধ্যে পড়বে। এই হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের সাধারণ পাবলিকের। আমরা আরবি পড়তে জানি না। যে কোনো আরবি হরফে লেখা, সে পাকিস্তানের উর্দু চিত্রালী হোক বা ফিল্মের অভিনেত্রীর ভাইটাল স্ট্যাটিস্টিক্স হোক, ওটা আমরা পড়তে পারি না, কিন্তু ওটা দেখলেই আমরা পবিত্র মনে করি। জামাতের হচ্ছে এটা অ্যাডভান্টেজ। ওরা যে অনেক আগে, মনে আছে তোমার শোতে আলোচনা করেছিলাম যে ওদের যে লোগো, এটা মসজিদের গম্বুজ। মসজিদের গম্বুজ তো রাজনৈতিক দলের কার্যালয় নয়। এবং তার মাঝখানে তারা একটা তাদের যে মানে আল্লাহু লেখা আরবিতে, যেটা খুবই চেনা, ওইটুকু আমরা পড়তে পারি, যে কোনো জায়গায় দেখলেই চিনতে পারি আল্লাহু লেখাটা আরবিতে। কিন্তু আল্লাহর ওপরে তারা পাল্লা ঝুলিয়ে দিয়েছে তাদের মার্কা। এই যে নষ্ট চরিত্র। হ্যাঁ, আমি যদি আজকে আল্লাহ লেখার উপরে নৌকা অথবা ধানের শীষ দিতাম অথবা লাঙ্গল দিতাম, তো কি হতো? সঙ্গে সঙ্গে ধর্মানুভূতিতে আঘাতের জন্য এই দল নিষিদ্ধ হয়ে যেত, এই মানুষ নিষিদ্ধ হয়ে যেত, চান্স পেলে পিটিয়ে মেরে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হতো, তাই না? কারণ আমরা আল্লাহর উপরে ভোটের মার্কা দিয়ে ফেলেছি। কিন্তু যখন জামাত এটা করছে, তখন কেউ কিছু বলছে না। কেন বলছে না? কারণ জামাত
ইসলাম, এর পরের অংশ হচ্ছে ইসলাম। কিন্তু মৌলানা ভাসানীও বলেছিলেন যে নীল নদীর পানি নীল নয়, আর জামাতে ইসলাম ইসলাম নয়। ওরা যে ইসলাম নয় সেটার প্রমাণ কিন্তু এই ইলেকশনে অনেকগুলো ক্লিপ আমি দেখেছি আসাদুর। এর মধ্যে একটা ছিল এই যে আমাদের মিস্টার শফিকুর রহমান, এটা ওনাকে কি বলা যায়, উনি যাকে শফিকুর রহমান। জি, তাজুল ইমাম ভাই, একটা মন্তব্য নিয়ে রাখি শফিকুর রহমানে যাওয়ার আগে, যে সৌদি আরবে সকল টয়লেট পেপার আরবিতেই লেখা। তো এগুলো আমরা যখন বলতে যাই তখন ধর্মীয় অনুভূতিতে আঘাত পান বাংলাদেশের অনেকেই। জি, ওইটাই আর কি, যে ধর্ম আসলে মানুষ এক একভাবে দেখে, তারা এই ব্যবসাটা মানে খুব আনন্দ করতে পারে। শফিকুর রহমানের কথা বলছিলেন। জি, শফিকুর রহমান ইলেকশনের সময় উনি বিভিন্ন বক্তৃতার অংশ কেটে কেটে অনেকে পোস্ট করেছে। এর মধ্যে একটা ছিল, যেভাবেই হোক ইলেকশনের মাধ্যমে অথবা ইলেকশন ছাড়া যেভাবেই হোক আমাদেরকে জিততেই হবে, ইলেকশনে আমাদেরকে জিততেই হবে, ভোট হোক আর না হোক। হ্যাঁ, তারপরে উনি বলেছেন, ওনার দলের অন্যান্য ইয়েরা বলেছে যে গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে বুঝিয়েছে, গ্রামের অল্প শিক্ষিতা বা অশিক্ষিতা নারীদেরকে বুঝিয়েছে যে জামাতে ইসলামকে ভোট দিলে তোমার বেহেশত কনফার্ম, তুমি বেহেশতে যেতে পারবে। এরকমও বলেছে যে কবরে যখন মুনকির নকির এসে তোমাকে প্রশ্ন করবেন, প্রথম প্রশ্ন করবেন যে তুমি কোন দলে ভোট দিয়েছো, তারপরে জিজ্ঞেস করবেন তোমার রবকে, হ্যাঁ, তোমার কি। আমি দেখাবো, এটা একটু শুনিয়ে রাখি, যে আমাদের প্রয়াস থাকে এই যে আপনি বীর মুক্তিযোদ্ধা এদেরকে চাক্ষুষ দেখেছেন 1971-এ, দেখেছেন 75-এ, এবং এই যে আপনি যে সত্য কথাগুলো বলছেন এবং তাদের মুখে মুখোশ উন্মোচন করছেন, আমাদের জেনারেশনের অনেকের জন্য এভিডেন্স সহ একটু দেখিয়ে রাখি। দেখুন চুম্মা শফিক কি বলেছেন। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। এটা কিন্তু কথা ক্লিয়ার, জনগণ ভোট দেখ আর না দেখ তাদের ক্ষমতা যেতে হবে। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। জি, তাজুল ইমাম ভাই, আমরা এটা চাক্ষুষ প্রমাণ পেলাম। হ্যাঁ, তারা ক্ষমতায় গিয়েছে। আমি একটা কথা বলি, এই নির্বাচনের পরে অকস্মাৎ মবক্রেসি থেমে গেছে, মব আক্রমণ থেমে গেছে অকস্মাৎ, কিন্তু এটা যে পজ নাকি স্টপ এটা আমরা বুঝতে পারছি না। তো এই থেমে যাওয়ার আগে যেগুলো মবক্রেসি হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু ওই সংকেত যে ইলেকশনে ভোট দিক আর না দিক ক্ষমতায় আমাদের যেতে হবে। এখন এই ইলেকশনে রিগার্ডলেস অফ মুক্তিযুদ্ধের পক্ষ, আওয়ামী লীগ, এগুলোকে বাদ রেখে ইলেকশন হয়েছে। তারপরেও এই পিজার 3 ভাগের 1 ভাগ নিয়ে যদি আমি খুশি হই আসাদ নূর, তারপরে আমাকে বলতে হবে পিজার 3 ভাগ নাই, শুধু 1 ভাগ আছে, ঠিক আছে ফাইন, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ নেই, তারপরেও যদি আমি খুশি হই, ঠিক আছে, একটা ইলেকশন হয়েছে, মব থেমেছে, বিএনপি বহু বছর পরে মন্ত্রিসভা গঠন করেছেন, এভরিথিং ইট সাউন্ডস ভেরি পজিটিভ, ওকে, লেটস টেক ইট পজিটিভ। তুমি সারা রাত আমাকে বেসবলের ব্যাট দিয়ে মেরে থ্যাতলা করে দিয়েছো, এইবার সকালবেলা তুমি আমাকে মধু দিয়ে স্পাইস টি বানিয়ে এনে দিলে, এটা খান কাজী ভাই, আপনার ভালো লাগবে। এখন কি আমি তোমার প্রতি মুগ্ধ হব? তুমি তো সারা রাত আমাকে পিটিয়েছো। গত 1.5 বছর কি রকম ধ্বংসযজ্ঞ চলেছে, আমার সেই লিস্ট আমি পড়ে শোনাবো আজকে। তো এক্সকিউজ মি, তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে জামাত কি করে জিতলো। জামাত কিন্তু জিতেছে, হ্যাঁ, এখানে শুধু বিএনপি জিতেছে, জামাত বিরোধী পক্ষ তা নয়, জামাতও জিতেছে। কারণ বিরোধী দল হিসেবে 68টা সিট পেয়েছে তারা। বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লিগ্যাল একটা মানে ওরা ম্যান্ডেট ওরা পেয়ে গেছে। এই ইলেকশনকে যদি আমরা মেনে নেই তাহলে ওরা কিন্তু লিগ্যালি বিরোধী দল। এই শক্তিটা তো ওদের কোনোদিনও ছিল না। 6টা 7টা ম্যাক্সিমাম কয়টা পেয়েছিল, কোনো একবার বোধহয় 12-13টা সর্বোচ্চ বোধহয় বিএনপির সাথে জোট করে পেয়েছিল। এইবারে ওরা 68টা পেয়েছে।
তার মানে ওরা এখন কিভাবে পেয়েছে আমরা তো একটু আগে দেখলাম, জনগণ ভোট দেউক আর না দেউক আমাদেরকে ইলেকশনে জিততে হবেই, তাই না? তো ওরা ইলেকশনে জিতেছে, কিন্তু জনগণের ভোট ছাড়াই জিতেছে। ওরা ভোট কেন্দ্রের টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে, বোরখা পরা মানুষ পাঠিয়েছে, এরা মেয়ে না ছেলে নোবডি নোজ, এরা এসে ভোট দিয়েছে। হ্যাঁ, এদের বোরখা, এদের মুখ উন্মোচন করে কেউ পরীক্ষা করে নাই এরা ওই ব্যক্তি কিনা। এরা বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, এমনকি বিএনপি ক্যাডারদের হাতে মার খেয়েছে, আমি ভিডিওতে দেখেছি। হ্যাঁ, তো এই যে ক্যারিকেচার ইলেকশন, এটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি। এই যে বেঈমান, মানে বিএনপি আপনার জামাত, বিএনপি তো জিতেছে সরকার। বিএনপি কি প্রথম সরকার করছে? ওরা তো আগেও করেছে, ওরা তো নির্বাচনে জিতে এসে আগেও করেছে। ওদের একমাত্র নালিশ ছিল গত 15 বছর তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন হয়নি বলে ওরা ইলেকশনে অংশগ্রহণ করেনি। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে বিএনপি যদি গত 15 বছরে ইলেকশনে অংশ নিত, তাহলে এই হুজ্জত করে শেখ হাসিনাকে বিতাড়ন করে গোটা দেশের সম্পদ ধ্বংস করে তাদেরকে ক্ষমতায় আসতে হতো না, তারা এমনিতেই আসতে পারত, এমনিতেই তারা ক্ষমতা পেত। কিন্তু পেত না কারা? সেটা হচ্ছে গিয়ে জামাত। জামাত কখনোই দেশের অথবা জনগণের মঙ্গল চায়নি। ওদের একটাই ম্যান্ডেট, ওরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। ইসলাম ধর্ম কিন্তু গত 1500 বছর ধরে বিস্তৃত হয়েছে গোটা পৃথিবীতে। একটা সময়ে ইসলামিক ওয়ার্ল্ড বলতে সেই ভারত থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই যে ফার্টাইল ক্রিসেন্ট, আফ্রিকার নর্থ আফ্রিকা, সৌদি আরব তো বটেই, এমনকি ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। হ্যাঁ, তখন যুদ্ধ করে জয় করেছে, দ্যাট ওয়াজ দ্য নর্ম। কিন্তু সেটা উবে গেছে। হ্যাঁ, কিন্তু মুসলমানরা বিস্তৃত হয়েছে, তার জন্য জামাতে ইসলামীর মতো কোনো দলের দরকার হয়নি, বরং এরা মানুষের মনের মধ্যে ধর্ম সম্পর্কে ভীতি জাগিয়েছে এবং ঘৃণা জাগিয়েছে। জামাত যেটা করছে সেটা যদি ধর্ম হয়ে থাকে, তাহলে আমি সেই ধর্ম মানি না। মানুষকে পুড়িয়ে মারা, হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া, হিন্দু মেয়েদেরকে ধরে এনে ধর্ষণ করা, এমনকি তাদের সম্পত্তি কেড়ে নেয়া, বায়তুল মাল বানানো, সেটার মধ্যে গনিমতে মাল সব জমা দেওয়া, এই যে দস্যু বৃত্তি, এটা আমার ধর্ম নয়। আমার মা বাবা মুসলমান ছিলেন, কোনোদিন শিখিয়ে দেননি যে যাও প্রতিবেশী হিন্দুর বাড়িতে গিয়ে ওর কল্লাটা নামিয়ে দাও অথবা ওর সবকিছু কেড়ে আনো। এটা তো ধর্মের শিক্ষা ছিল না। গত আমাদের দেশে মুসলমান শাসন ছিল গোটা ভারতে 500 বছর পর্যন্ত, তারপর ব্রিটিশরা এসে, হ্যাঁ, তারাও এসে ধর্মের উপরে খুব একটা খড়গ হস্ত হয়নি। তারা বরং ডিভাইড এন্ড রুলের জন্য হিন্দু মুসলমানকে আলাদা করে দিয়ে ধর্ম পালন করতে দিয়েছে। ধর্ম বাদ দিয়ে যদি সত্যি বিজ্ঞান মনস্ক হতো মানুষ, যদি সত্যিকারের শিক্ষিত হতো, টেকনোলজিক্যালি যদি উন্নতি করতে পারত, আজকে গোটা পৃথিবীতে বিশাল জনসংখ্যা, 8 ভাগের 1 ভাগ মানুষ শিক্ষিত হতে পারত। এদের পেছনে ঠ্যাং ধরে টেনে নামাচ্ছে কারা? জামাত, তালেবান, হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, লস্করি, এইসব বজ্জাত টেরোরিস্ট গ্রুপ, টেরোরিস্ট, সন্ত্রাসী। তুমি ধর্ম সম্পর্কে এই যে বাংলাদেশে কমপক্ষে 100 থেকে 150 ঘটনা ঘটেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, প্রফেটকে গালি দিয়েছে, কোরআন শরীফের পাতা ছিঁড়ে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে, এই সব অপরাধে মানুষকে চরম শাস্তি দেওয়া হয়েছে। যেমন দীপু দাসের কথাই ধরি, একটা লেটেস্ট একটা এক্সাম্পল। সে কিছু বলেনি, কোনো প্রমাণ পাওয়া যায়নি, কথাটা কেউ একজন ছড়িয়ে দিয়েছে যাতে দীপু দাসকে চাকরিচ্যুত করা যায়। কিন্তু থিংস ওয়েন্ট আউট অফ হ্যান্ড, আউট অফ কন্ট্রোল,
বিরাট একটা মব এসে ভিডিও নিচের দিকে আচ্ছা, রাখেন। আপনি ভিডিও দুঃখিত আমি অন্য একটা ভিডিও মানে রাখছি ভবিষ্যতের জন্য। জি আপনি বলছিলেন যে ওরা যে দীপু দাসকে যে পিটিয়ে মারলো ধর্মীয় অবমাননার জন্য, এটা কোনো আইন কোথাও আছে কিনা, হয়তো ব্লাসফেমি আইন যেসব দেশে আছে সেখানে থাকতে পারে। আমার দেশে তো একটা সংবিধান আছে, আমার দেশে তো ব্লাসফেমি আইন নেই। কেউ যদি দ্বিমত পোষণ করে বা কেউ যদি ধরে নিলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, হ্যাঁ, তার তো বিচার হতে হবে, প্রমাণ হতে হবে, তারপরে না তার শাস্তি। তাকে মবের হাতে ছেড়ে দিবা, এই বানিয়াচং থানায় গিয়ে, ওই সুনামগঞ্জের থানায় গিয়ে থানা আক্রমণ করেছে এবং ওই সন্তোষ দাসকে ছেড়ে দাও আমাদের মধ্যে, সন্তোষ চক্রবর্তী, হ্যাঁ সন্তোষ চক্রবর্তী, একটা হিন্দু পুলিশ 50টা মুসলমান পুলিশের মাঝখানে। এই পুলিশদের এতটুকু গার্ডস ছিল না, এতটুকু মানে মনোবল ছিল না, এতটুকু সততা ছিল না যে আমার সহকর্মীকে অন্যায়ভাবে একটা মব টেনে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে। তাজুল ইমাম ভাই, ঘটনাটা আরো হৃদয় বিদারক। তারা হবিগঞ্জের বানিয়াচং থানা এই জুলাই জঙ্গিরা চতুর্দিক থেকে ঘেরাও করেছে, তারপরে মিলিটারি এসে পুলিশ উদ্ধার করতে এসেছিল। তো মিলিটারির কাছে জুলাই জঙ্গিরা আবদার করেছে যে ঠিক আছে সবাইকে নিয়ে যাও, কিন্তু সন্তোষকে আমাদের হাতে তুলে দিতে হবে। সন্তোষের অপরাধ কি? সে স্থানীয় মাদক কারবারি যারা আছে, বাবা, ফেন্সিডিল, হেরোইন এগুলো বিক্রি করে, তাদেরকে সে ধরতো। তো বাবা বিক্রেতা বা এই নেশা বিক্রেতারা চিৎকার করে বলেছে সন্তোষ চাই চাই। আর অন্যান্য জুলাই জঙ্গিরা চিন্তা করলো আরে সন্তোষ, আচ্ছা সন্তোষ মানে হিন্দু, তার মানে তার মানে ভারতীয় পুলিশ মারো। দীপু চন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে একইভাবে সন্তোষকে হত্যা করা হয়েছে, সন্তোষ চৌধুরীকে। একটা তরুণ ছেলে 28, 29, 32 বছর বয়স, তার শরীর থেকে প্রাণটা কিন্তু বড় সহজে বেরিয়ে যায় না। সে জীবনের সবচেয়ে স্বাস্থ্যবান অবস্থাতে, আমার মতো বুড়োকে 2 ঘা দিলে আমি শেষ হয়ে যাব, তার মতো একটা তরুণকে একদল হিংস্র হায়না পিটিয়ে মারছে। আজকে একটা কথা চলে গেছে, হ্যাঁ, এই অনেক আগে, তখন বিএনপি রাস্তায় আন্দোলন করছে, তার মধ্যে সাদেক হোসেন খোকা তখনও জীবিত। হ্যাঁ, একটা ভিডিও দেখেছি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা লোকজনের আশেপাশে কথা বলছে, অর্থাৎ ঘটনাটা চট্টগ্রামের। লম্বা লম্বা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে 2জন মানুষকে মারছে, এটার চারদিক থেকে ঘুরে ঘুরে ভিডিও করছে। মারতে মারতে মানুষগুলোর শরীরে হাড় গোড়, মরে তো গেছেই, হাড় গোড় ভেঙেও গেছে, থলথলে মাংসপিণ্ড, কিমা হয়ে গেছে শরীর। হ্যাঁ, লাঠি দিয়ে মারছে এরা, 3-4 জন মিলে মারছে। আর পিছন থেকে আওয়াজ উঠছে লইলে মার, লড়াছড়া গড়লে মার, মানে নড়াচড়া করলে মার, যতক্ষণ নড়বে মারতে থাক। হ্যাঁ, এই ভিডিওটা দেখিয়ে সাদেক হোসেন খোকা বলেছিলেন, মানে থ্রেট করেছিলেন যে এই অবস্থা, এটা কি নাইখংছড়ি না কোন জায়গার, গোটা বাংলাদেশে নাইখংছড়ি হয়ে যাবে যদি বিএনপির বিরুদ্ধে কিছু করা হয়। থ্রেট, পলিটিক্যাল থ্রেট। কিন্তু উনি ওই এক্সাম্পলটা ব্যবহার করেছিলেন। কাজেই এই কালচার কিন্তু চলে আসছে, এই কালচার ইজ দেয়ার। মানুষকে পিটিয়ে হত্যা করা এবং সেটাকে এনজয় করা, এটা কিন্তু হয়ে আসছে। বাংলাদেশের মানুষের মধ্যে মব তৈরি করার প্রবণতা আজকে নয়, যুদ্ধের পরে পরে, যখন তখনও 73-74 সাল, হ্যাঁ, হঠাৎ করে রাস্তায় প্রচুর হাইজ্যাক শুরু হয়ে গেল। হ্যাঁ, অস্ত্র তো চলে গেছে সাধারণ মানুষের হাতে। মুক্তিযোদ্ধা হয়ে অস্ত্র যারা পেয়েছে সবাই অসৎ লোক, এই অসৎ লোকগুলো সেই অস্ত্র এই হাইজ্যাক টাইজ্যাক করছিল, চুরি চামারি। কারণ তখন দেশে অভাবও ছিল, প্রচুর অভাব ছিল, মানুষের চাকরি বাকরি ছিল না, সারা দেশটাই তো ভাঙ্গা। যাই হোক, সেই সময় পাবলিক রুখে দাঁড়ালো এবং বেশ কিছু মব হত্যা হলো। তখন বিচিত্রাতে এই সম্পর্কে একটা বিশদ একটা ফিচারও হয়েছিল, লিখেছিলেন সাংবাদিকরা যে এভাবে, এবং ওটা তারপরে বন্ধ হয়ে যায়। সম্ভবত বঙ্গবন্ধু তখন খুব মানে কঠিন ভাবে এটাকে দমন করেছিলেন, ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই চরিত্রটা আমাদের মধ্যে আছে, এবং সবচেয়ে বেশি আছে এটা জামাতের মধ্যে। কেন বলি? জামাত মনে করে, জামাত এটা বিশ্বাসও করে,
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি যা কিছু করো না কেন সব হালাল। তুমি খুন, ধর্ষণ, লুট, ডাকাতি যা কিছু করো, অন্যায়ভাবে লোককে ঠকানো, তুমি যদি এটা করো ইসলামকে প্রতিষ্ঠার জন্য, তাহলে এটা জায়েজ এবং হালাল। এই যে মিথ্যা তথ্য, এটা দিয়ে পুরো জেনারেশনের চরিত্রটা নষ্ট করে দিয়েছে জামাতে ইসলাম। যখন ৭১-এ আমাদের মেয়েদেরকে তুলে তুলে নিয়ে গিয়ে মিলিটারিদের কাছে দেয়া হয়েছে, তখন বাংলাদেশের মোল্লারা, আমি এদেরকে মৌলানা বলি না, মোল্লা বলি, কি কারণে মৌলানা বলি না সেটা বলবো একটু পরে, এই মোল্লারা তখন ফতোয়া দিয়েছে যে পাকিস্তান ১০০০ মাইল দূরে, সেখান থেকে এসে আমাদের জওয়ানরা যুদ্ধ করছে, তারা ক্লান্ত, তাদের এন্টারটেইনমেন্ট দরকার আছে, এবং তারা যেহেতু দখল করেছে, তারা আমাদের মেয়েরা, বাঙালি মেয়েরা তাদের গনিমতে মাল। এই কথাটা এই কিছুদিন আগে জামাতের এক মৌলানা মোল্লা সে বলেছে যে আওয়ামী লীগ যেহেতু মানে এখন পালিয়ে গিয়েছে, হ্যাঁ, এবং এরা পরাজিত হয়েছে, তাদের পরিবার, বউ, ছেলে মেয়ে, এরা আমাদের গনিমতে মাল। এই কথায় জামাতের লোক বলেছে। সো এদেরকে মানুষ ভোট দেবে কেন? সাধারণ মানুষরাও তো জানে সৎ আর অসৎ এইটুকু পার্থক্য আমাদের সাধারণ মানুষরা জানে। হ্যাঁ, ওরা জামাতকে ভোট দেয়নি। জামাতের ক্যাডাররা অথবা পাকিস্তান থেকে নিয়ে আসা ক্যাডাররা বোরখা পরে একটা মেয়ে যদি ৪ বার ভোট দিতে যায়, তুমি কি করে তাকে আলাদা করবে, চিনবা? বোরখা নেকাব পরা একজন মহিলা ভোট দিয়ে গেল, গিয়ে ওই কি খানিকক্ষণ পরে ঘুরে পিছে হাতের কালি টালি মুছে আবার এলো ভোট দিতে আরেকজনের নামে। তো জামাত এইভাবে জিতেছে। জামাত একটা প্রতারক। এই প্রতারণা করা একটা অংশ হচ্ছে এই শহীদ মিনারে যাওয়া। তোরা তো কোনোদিনও যাস না। একদম তাই। তাজুল ইমাম ভাই, একটা ভিডিও দেখাই, ৮ মিনিটের ভিডিও। এটা আমাদের অনেকেরই চোখ খুলে দেবে যে জামাত ইসলামী কিভাবে ধর্ম ব্যবসাটা করে। এটা খুবই ইন্টারেস্টিং ভিডিওটা, আমরা একটু দেখি। এটা বরিশালের আঞ্চলিক ভাষায় একজন সাপুড়ে সে সাপ নিয়ে এসেছে এবং যে ভণ্ডামিটা করছে এই যুবক তার সেই ভণ্ডামি ধরিয়ে দিয়েছে। এই যুবক সে বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ঠিক জামাত ইসলামকে আপনারা রন্ধ্রে রন্ধ্রে ধরতে পারবেন এই যুবকের রোলে যদি আপনি থাকেন, প্রশ্ন করেন। আর যদি সাপুর হচ্ছে চুম্মা আমির, এই জামাত ইসলাম। দেখেন ২ বাটপার, মানে সাপুরে বাটপার কিভাবে জনতার হাতে ধরা খায়, এবং তার কথা বিশ্বাস করলেই আপনি বিপদে পড়বেন, না করলে দেখবেন যে কিভাবে সে খেপে যায়। একটু আগে সাংবাদিকদের প্রশ্নে যে তাহলে কি ফুল দেওয়া হালাল হয়ে গেল, তখন যেভাবে চেতে গেছিল যে এই ধরনের প্রশ্ন করা ঠিক হবে না, ঠিক এই সাপুরেও এই এটা আজকে করা ঠিক না। জি, এই প্রশ্ন কেন আজকে করলেন? আমরা একটু ভিডিওটা দেখি। সব এলাকায় একটা দিন আছে, এরকম একটা থাকে। আপনার বাড়ি এলাকায় এসেছেন কয় বছর? ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর। একটা কথার ভাই, তার আগে এই জায়গাগুলো কি ছিল? মরুভূমি ছিল। এই জায়গার একটা মালিক আছে। মরুভূমি আনলে না, কথা বুঝার চেষ্টা করেন। আমিও বুঝে। তাহলে জায়গাগুলো কি ছিল? বিল হাওর ক্ষেত। এই জায়গার একটা মালিক আছে, তাহলে ওইটার লগে আমরা ভাই এটার কাছে সিলিন্ডার। তবে আপনি পারবে ধরতে, কেন? আপনার ক্ষমতা আছে, শক্তি আছে, কথা বলছেন, আপনার আছে, আমার তো নাই। আমি তো অতটুকু শিখি নাই। আমি আমরা তো জেরাই একটা ধরে হবে তবে ওগো ভাই কই একটা ভাই না। আরে আমরা কত থাকি বাল কথা কইলাম জানা। সাপে দুধ না খেলে সাপে দুধ খায়। আপনি ভিডিও নিচের দিকে রাখেন। আপনি ভিডিও আপনি করেন না। আপনি ভিডিও নিচে আপনি অনেক কাহিনী করেন। বুঝিনা আমি ডাকাতি করতে আছি। আপনি ডাকাতি করতে আছি। গুন্ডামি করতে আছি। না আমরা গুন্ডামি করতে। আচ্ছা, এটা ট্রেলার এখান থেকে শুরু। হ্যাঁ, আমরা করেন সাপে থানা। এই গরুর দুধ কিসে খায়? সাপে জীবনও গরুর দুধ খায় না। হ্যাঁ, জীবনও খায়। আচ্ছা, কথাটা শুরু হয়েছে যে সাপে দুধ খাবে, ভেলকি দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো সাপ তো দুধ খায় না। তো এটা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত থাকলে যে গরুর দুধ সাপে খেয়ে ফেলে, কিন্তু এই ছেলে তো পড়াশোনা করেছে, তো সে ওই প্রশ্নটাই এই বাটপার্কে করেছে। দেখেন মাথায় একটা টুপি, গায়ে পাঞ্জাবি, ধর্ম ব্যবসা কিভাবে করে, এটা একটা জলজ্জান্ত উদাহরণ। ছিল না। আমার বাসাও আমতলি আছে। শুনেন আমি বলি, আমরা কইলাম যে বৈজ্ঞানিক কি আপনি সাপের জিভটা ফাড়া, ওরা চোষণ ক্ষমতা নাই বাবু, ওরা দুধ খায় না। তো আমরা কইলাম সাপে দুধ খায়। সাপের দুধ কিসে খায়? হ্যাঁ, এই গরুর দুধ কিসে খায়? সাপে জীবনও গরুর দুধ খায় না। হ্যাঁ, জীবনও খায়। আচ্ছা, আপনার কথাই মানলাম। সাপে মনে করেন কি দুধ খায় না, তো এই যে
মনে করেন বিভিন্ন গ্রামে গঞ্জে বলে যে সাপে দুধ খায়, আবার গরুর মনে করেন খাইয়ে ফেলায়, এগুলো কি করে কি করে? গরুর ঘরে হ্যাঁ। গরুর ঘরে ইঁদুর থাকে, সাপে ইঁদুর খায়। ইঁদুর। সাপ মাংসাশী প্রাণী। হ্যাঁ। সাপ কি প্রাণী? মাংসাশী প্রাণী। তা আপনি- মাংস আপনি ছাড়া শোনেন। কিচ্ছু খায় না। ফল খায় না, ভাত খায় না, দুধ খায় না, কিচ্ছু খায় না। হ্যাঁ। ওরা মাংস ভাই মাংস শোনেন, ছাড়া কিচ্ছু আমি বলি খায় না। আপনাদের, করেন। সাপে যে সাপে আপনি দুধ সেবন করেন ওগুলোর প্রতি আপনি লেখাপড়া কতটুকু করছেন? আমি অনার্স করি। অনার্স করছেন না? শুনেন আমি কি বলি, সাপে আমার হাতে সময় নেই অতটুকু কথা বলছেন। আপনি আমার নাম্বার রাখেন, আমি আপনার সাপের দুধ খাই না না খাই এটা আমি প্রমাণ বই পুস্তকেও দেখাতে পারবো। তবে ভাই আচ্ছা, এই যুবক যে বলেছে সাপের জিভ ফাড়া, মানে মাঝখানে চেরা, তো সত্যি এই জিভ দিয়ে সাপ দুধ খেতে পারবে না। এবং আমরা জানি বিড়াল বা কুকুর এখন প্রতি তারা জল চেটে খায়। কেন চেটে খায়? কারণ তার এই জায়গাটা অনেক অনেক প্রশস্ত। আমরা যেমন চুমুক দিতে পারি, অর্থাৎ হ্যাঁ। মানে একটা জিনিস চুমুক দিলে আমরা এই জায়গা আমরা একটা জায়গা তৈরি করতে পারি, চুমুক দিয়ে নিতে পারি, কিন্তু কুকুর বিড়ালের এই জায়গাটা অনেক প্রশস্ত, ফলে সে ওইটাকে বন্ধও করতে পারে না, চুমুকও দিতে পারে না। জীবের একটা বড় রোল আছে। তো এই যে বেসিক বিষয়টা, এটা দিয়ে কিন্তু ওকে মানে ইয়ে করেছে আর কি, ডিসমেন্টাল করে দিয়েছে এই ছেলে। রাইট। এবং আমরা বলা হতো না সাপুরেরা বিন বাজায়, সাপের কান নেই, তো বিন বাজালে কি না বাজালে কি সে তো শোনে না। রাইট, হ্যাঁ। মার্কেটিং করেন না, ঝামেলা করেন না। কেননা ভাই শুনেন, ঠিক আছে আপনি শিক্ষিত লোক, শুনে খুশি লাগছে। যদি মুরুখ হইতেন একটা কথাও বলতাম না। তবে একটা জিনিস কি ভাই শুনেন, আমি আইছি আপনার বাড়ি কি মেহমান, আপনিও যান। তবে যাই হয়েছে, আপনি যতটুকু পড়ছেন, আপনি যেটা বুঝছেন আমি ওইটা বুঝি না। আমি যেটা ধরা খাওয়ার পরে আপনি এটা জানেন না। কথা বলছেন। এ কইছে দুধ খায়, আমরা কইছেন দুধ খায়। হ্যাঁ। সাপ জীবনে পানি যেতে কিছু খায় না। শুনেন আমি বলি, ঠিক আছে আপনার টাইম মানলাম, খাই না এটা বাদ দেন, আজকে অন্য কথা থাকলে বলেন। কিন্তু আপনি পরে আমার ছবি তুলেন, আমার আইডি কার্ডের পরিচয় রাখেন, বুঝছেন? আমরা অবৈধ লোক না ভাই, ভিডিও করলে যে ভয় পাবো, বুঝছেন? এইগুলো দেখলে আপনি একটু মানে এর রাগ হচ্ছে ভিডিও করা নিয়ে, কারণ ও ধান্দাবাজিটা করতে পারছে না। এবং মজার বিষয়, এই জামাতের আমিরের সাথে এই সাপুরের একদম হুবহু মিল পেয়ে যাবে। তারা ব্যথা করবে। সঙ্গে সঙ্গে কম্প্রোমাইজ করে দেন। আমি কিন্তু ওই ছেলেকে দোষ দিচ্ছি না, ওই ছেলেকে না, সায়েন্স এটা বলে। দোষ দেওয়ার উপায় নেই তো। হ্যাঁ, আমি নিজে করেছিলাম এক গণক, হ্যাঁ, এসে আমাদের কলেজে সবাইকে হাত গুনতেছে, ওই গ্রহ নক্ষত্র দেখছে। হ্যাঁ, হুম। তো আমি দেখলাম মানে একটু হাত দেখাচ্ছেন বা জন্ম তারিখ দিয়ে ওদের ভবিষ্যৎ মানে বলতে বলছেন আর কি। আমি লোকটাকে বললাম যে আপনি গ্রহ নক্ষত্র দিয়ে কি করেন, মানে কি? বলে মানুষের জন্মের সময় এক একটা গ্রহ এক এক জায়গায় থাকে, সেইটার প্রভাব, এবং সেটা যখন গ্রহগুলো নড়াচড়া করে সেইটারও প্রভাব ওই মানুষের জীবনে পড়ে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমি তাকে বেসিক একটা প্রশ্ন করলাম, আচ্ছা ভাই, এই যে রাত হয় দিন হয় এটা কি করে হয়? এটা আমি তখন জ্যোতির্বিজ্ঞানে চলে, জ্যোতিষে নাই। হ্যাঁ, ওকে বললাম রাত দিন কেন হয়, এইটার সে কোনো সদুত্তর দিতে তো পারলই না, খেপে গেল আমার উপরে। এক্স্যাক্টলি এটা হবে তাজুল ইসলাম ভাই। এইখানে দেখেন সবাইকে এখন বলছে এই ওঝা যে বসো, তো সবাই বসবে কিন্তু একজন বসবে না, ওই যে ছেলেটা প্রশ্ন করেছে। এই ভিডিওর আলোকবর্তিকা সে, এবং আপনার প্রত্যেকটা সমাজে ধর্ম ব্যবসায়ীদের আপনি কিন্তু কাবু করতে পারেন। জাস্ট কয়েকটা প্রশ্ন করবেন, বেসিক প্রশ্ন। দেখুন, কইছি মাপ চাই। তুই যে তুই বাড়ি রাখাল পরিদন মিনার জিন্নাত তো না। কইছি মাপ চাই। ভাই আর না হলে ক্ষতি হয়ে যাবে, বসেন। হ্যাঁ বাবা, ঠিক আছে। ভালো জন খারাপ দিয়েছে কি যাইতে রইল। আমি বলবো না, যদি মানুষ বাল হালাইতে হলো সেট লোক সেট আমি খারাইছি, আর সবাই কইছে আরে খারাপ বন্ধ, আমি দূর তুই ক্ষতি করিস না। এই বাড়িতে দেখতে তো আমরা বইছেন কথা। সবাই তোর ইজ্জত করছে। দুইজন লোক, আরে একজন বাবা খালি কি হইছে বইছেন কা? কি করতেছে? দেখতেছে। কি কইছে? কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামে মুসলমানে দাওয়াত করবে। দূর বন্ধ, আমি খারাপ দুইজন লোক দেখতেছি। এ ভাই কথা না বলি। কি বসেন একটু। খারাই আমি দেখি কি হয়। আচ্ছা, কথা বলেন না। আচ্ছা দেখ করেন, আপনি করেন। কথা বলেন না। আচ্ছা, করেন। বন্ধ হয়ে যা। তোর কাছে মাপ চাই। বাবা ক্ষতি করিস না না। আগে কইছে এটা মাপ চাইবে, এটা সার সার ধরছে করেন। বাড়ি সবার ঘুম নষ্ট করতেছেন আপনি? না করেন, আমরা কাম হ্যাঁ, করেন। তাহলে মুখ বন্ধ করে মোমবাতির মতন দাঁড়িয়ে থাকেন। আচ্ছা খারাই আমি লড় মুসলমান দেখি কি হয়, বলি কি খারাই। এবং এই ছেলেটা বলছে আমি নর্মচের মধ্যে গিয়ে কি হয়। এই উপমা কখন সেটি দেবো ক্ষতি চান? দেন আমি কইছি আমি কামনের কাম আমি করি। উনি তো কথাই বন্ধ করতেছেন, আমার মন্ত্র ভুল হইতেছে। তুমি একটু ধৈর্য ধরলে, তুমি বেমালা জানো, তুমি একটু ধৈর্য ধরলে মারে কেটে তোমার। হ্যাঁ রে আপনারাও তো আস্থা পাবেন। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। বন্ধ, আল্লাহ তোর নামের উপরে আমি বন্ধ করলাম। বাবারে কেউ বুঝুক না বুঝুক, বাবা তুই তার ক্ষতি করিস না, এই বাড়ির মানুষের ক্ষতি করিস না, পোলাবান বাল বাচ্চার ক্ষতি করিস না। তোর কাছে মাপ চাই,
তুই বাড়ি রাখাল মনসা জিন রূপে বাবা বন্ধ হয়ে যা। আমি এই এলাকায় কান ধরছি বাবা, করি ছাড়বো না বাবা, বন্ধ হয়ে যা। আগে উস্তাদ আইছিল, মাপ চাইছিল, বন্ধ। সবাই একটু মাটি টার দিয়ে বলেন বাবা ভুলেই গেছে গান, ভুলেই গেছে মাপ চাই, ভুলেই গেছে মাপ চাই, ক্ষতি চাই না। পোলাপান পাল বাচ্চা হাঁস মুরগের ক্ষতি চাই না বাবা, আমার পরির ক্ষতি চাই না, আমার ক্ষতি কেউ চাই না। আমি কান ধরলাম এই এলাকা আমি 7 দিনে 21 দিনে করি ছাড়বো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু বিসমিল্লাহ করে বুকু ফুটিয়ে দাঁড়িয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। কলমাতে গাইলাম আল্লাহুম্মা বাবা গোলাপ না রক্তের মতন একটা দেখছেন না পানিটা, এই বাড়িতে আপনাদের এই দিকেও কিছু উস্তাদ আইছিল, কথা বুঝছেন, মাপ চাইছে। এটা বর্তমানে সত্য তেতা দাপর কলি, এই যক্তা বর্ষে কলির যুগ গোলাপান, কথা বুঝছেন। এই জিনিসটারে মানে আমার মানে না, তবে মানবে। আমি আপনার লোকের শত্রুতা আমি আছে, কেস মামলা করলে এ বা আমারে পাবেন। আর জিনে যেদিন ঠাস করে গাল বেরিয়ে একটা মাইরে বেটা বানিয়ে দেবে, আল্লাহর আল কোরআনে রিসার্চ করে দেখেন জিনের কথা উল্লেখ আছে, সেই দিন আপনি পারবেন না কিছু করতে। তবে এই জিনিসটা যারা মানে, যারাই করে, আর যারা না মানে বাবা, এ বাবা আমার থেকে এক গাল দাড়ি মাথায় বাপরে চুল, তারা এই দুনিয়ায় মাটির লোকে মিশে গেছে। যে কারেন্ট ঠিক করে, মানে দেখেন এখানে ভয় দেখাইলো যে জিনে কিন্তু আমার সাথে পারলে পারো, জিন কিন্তু থাপ্পড় দেবে। মানে যখন এই ধর্ম ব্যবসায়ীদের সাথে এটার একটা মানে চূড়ান্ত পরিচয়। জি তাজুল ইমাম ভাই, আমরা একটু জামাতের আমিরের চুম্মা আমির ওই বক্তব্যটা দেখি, তাহলে সাপুরের সাথে হুবহু মিলে যাবে। আবার একটু দেখি। প্রিয় দর্শক, আপনারা একটু কমেন্ট করবেন যে এই বিষয়টা কেমন লাগলো আপনাদের। কি মনে করে আইলেন? এখন এই জামাত এটা না জায়েজ মনে করে আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই জামাত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদের, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখন এই জামাত এটা না জায়েজ মনে করে আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের না করাই ঠিক সাপুরের মতো খেপে গেল। সাপুরের যেরকম বলেছিল যে জিনে থাপ্পড় দেবে, ও বলছে এই ধরনের প্রশ্ন কেন করছেন? হ্যাঁ, এরা আল্লাহর ভয় দেখায়, নবীর ভয় দেখায়। এই ধর্ম ব্যবসায়ী বোথ আর সেম। জি তাজুল ইমাম ভাই, এবং ওই লোকটা যে সাপুড়ে যে, হ্যাঁ আমার শৈশবেও তো আমি সাপুড়ে দেখেছি, বেদেদের বহর নিয়ে আসতো এরা। হ্যাঁ, দাঁতের পোকা না হয়, দাঁতে নাকি পোকা হয়, এইসব আমি দেখেছি। হ্যাঁ, বাতের মালিশ, ওই ইত্যাদি ইত্যাদি, যৌন রোগের ঔষধ, আর সাপ খেলা দেখাতো। আর সাপ খেলাটা অনেক ছিল, আমি খুবই ছোট ছিলাম তো, আমরা বালক কিশোর বয়সে আমরা সাপ খেলাটা খুব কৌতূহলের সঙ্গে দেখতাম। কিন্তু ও যে সাপের বিষ দাঁত ভেঙে দিয়েছে, সাপকে আই ডোন্ট নো কিভাবে ড্রাগ করেছে সামথিং, খেলা দেখে। ভাই এরা প্রচন্ড নির্যাতন করে, বানরের খেলা দেখানো, সাপের খেলা, এরা প্রাণীর উপরে নির্যাতন, এটা আইনে অপরাধ। তো এই যে এখন এত বছর পরে, আজকে 50 বছর পরে বা 60 বছর পরে যে সাপুড়ে দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এটা একটা মোল্লা পুরাপুরি, সে কলমা জপতেছে, সে দোয়া দরুদ পড়তেছে, আল্লাহ রসুলের দোহাই দিচ্ছে। সাপুড়েরা এগুলো দিত না। সাপুড়েরা সাপের মন্ত্র পড়তো, ওই বক্ষিলা রেখা, ওই অমুক রেখা, তমুক রেখা, যে পয়সা দেবে না তাকে খা। হ্যাঁ, এবং বাড়িতে সাপের মন্ত্র পড়ে দিলে আর কোনোদিন কোনো সাপ কাউকে কামড়াবে না। যদি কামড়ায় তাহলে নিশ্চয়ই তুমি কোনো না কোনো ভাবে সেই সাপ দেবতাকে তুমি অপমান করেছো, মনসাকে তুমি অপমান করেছো, এই জন্য তোমাকে কামড় দিয়েছে। এগুলো ঠিক জামাতের কথা। হ্যাঁ, তুমি চাঁদের মধ্যে সাইদির মুখ দেখতে পাবা, হ্যাঁ, মহান মানুষ। যদি দেখতে না পাও, তার মানে তোমার ইমানের মধ্যে গোলমাল আছে। তো এইটাই তো জামাত। আমি একটা জামাতের নতুন এভরিভিয়েশন বার করেছি। জয় আকারে কি হয় জানো? জয়াকারে হয় জাহান্নামী, আর ময়াকারে হয় মানুষের, আর ততে হয় জামাত। জি, চাঁদে সাইদি দেখা গিয়েছিল এটা বলে বাংলাদেশে অসংখ্য মানুষকে কিন্তু তারা হত্যা করেছিল এই গুজব ছড়িয়ে। জি, আপনি বলছিলেন তাজুল ইমাম ভাই। তোমার ইমান। জি, চাঁদে সাইদি দেখা গেছে এটা বলে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল, এবং বাংলাদেশের অনেক মানুষ এটা বিশ্বাস করেছে যে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে। আমি সেদিন চিটাগং ছিলাম, আমি ছাদের মধ্যে পুরো শহরে, আন্দরকিল্লা এরিয়া আমি ছিলাম, পুরো শহরের মানুষ ছাদে উঠে গেছিল। হ্যাঁ, সাইদিকে দেখার জন্য। মানে একটা ব্যাপার কি, যে আমাদের নিজেদেরই ধর্ম বিশ্বাসটা খুব টলটলায়মান। আমরা ধর্মকে যদি ফিলসফি হিসাবে
শিখতে পারতাম দর্শন হিসাবে, জীবন দর্শন। হ্যাঁ, একজন মুসলমান এইরকম হওয়া উচিত চরিত্র, তাহলে চাঁদের মধ্যে সাইদি খুঁজতে যেত না। সাইদি একটা পারভার্ট, যার রেকর্ডিং, ফোন আলাপ ধরা পড়েছে, সবকিছু প্রমাণিত। হুম। ইয়েতে স্টেডিয়ামে 16 ডিসেম্বরে যাকে প্রাণ ভিক্ষা দেওয়া হয়েছিল, সেই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি কিন্তু রয়ে গেছে, বিদেশি সাংবাদিকের তোলা সাইদির ইয়াং বয়সের ছবি। আমি ওই ছবি দেখেছি, আমি পোর্ট্রেট অ্যানালাইজ করেছি, ওটা সাইদি। হ্যাঁ, তো জামাতে ইসলাম এই যে কদিন আগে আমি শুনেছি ইলেকশনের ক্যাম্পেইনে বক্তৃতা করছে, যে জামাতে ইসলামকে যে ভোট দিল না সে নবীকে অপমান করলো, রসুলকে অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো, পরিষ্কার বলেছে। আছে তো। তাজুল ইমাম ভাই, এই সাইদি বাটপারের একটা জিনিস আমি একটু, আপনি যেহেতু এই কথাটা বলেছেন, আমাদের অনেক কিছু অনেক দর্শকরা খেয়াল করেন না। এই বাংলা লিক্স নামক একটা ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আছে অনেকগুলো। তো সেখানে আপনারা পাবেন বিএনপির অনেক নেতার কল রেকর্ড। এটা সম্ভবত ডিজিএফআই তারা এটা করেছিল, মানে আপলোড করেছিল। তো এখানে সাইদির একটা প্লেলিস্ট পাওয়ার কথা। জয়নাল আবদিন ফারুকি আছে, মাহমুদুর রহমান জামায়াত। এখানে মাহমুদুর রহমানের কল রেকর্ড আছে, এবং আপনারা সাইদির, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদির কল রেকর্ড পাবেন। সে যে একটা পেডোফাইল, এবং সে যে বিভিন্ন নারীর সাথে, বাচ্চা মেয়েদের সাথে খুবই অশ্লীল কথাবার্তা বলেছে। এখানে আপনারা পেয়ে যাবেন। এই বাংলা লিক্স লিখে বাংলা লিক্স সাইদি লিখবেন, বাংলা লিক্স সাইদি, সেখানে আপনারা এই ক্লিপগুলো পাবেন। এবং সাইদিকে চাঁদে দেখার গুজবে 90 জনকে হত্যা করেছিল জামায়াত শিবির, 90 জন মানুষকে হত্যা করেছিল জামায়াত শিবির। এই জিনিসটা আমি জাস্ট সাইদের একটা ক্লিপ দিয়ে রাখছি, সেই একটা ক্লিপ থেকে আপনারা অসংখ্য ক্লিপ পেয়ে যাবেন। আপনারা এখানে বাংলা লিক্স সাইদে, যে বাংলা লিক্স সাইদি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য ক্লিপ তার আছে, মানে যেখানে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা সাইদি বলেছে বিভিন্ন নারীদের সাথে, এমনকি প্রবাসীর স্ত্রী, তার নিজের বউয়ের সাথে ঝগড়া, এই বিষয়গুলো আছে। আপনারা চাইলে এটা দেখতে পারেন। এগুলো আমি শুনেছি, এবং যে মেয়েটিকে সে সিডিউস করেছে ওটা ওর নাতনির বয়সী, নাতনি। হ্যাঁ, এবং ছিল তাকে। হ্যাঁ, টেবিলের উপর মেশিন চলবে, খুবই জঘন্য কথাবার্তা। কতখানি নিরাপদ আপনারা নিজেরা বিবেচনা করেন। যারা ধর্মভীরু মানুষ, যারা ধার্মিক মানুষ, আমি সম্মানের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি, জামাতে ইসলাম একটা মিথ্যাবাদী এবং একটা মুনাফেক, একটা অর্থগৃহ্ণু ষড়যন্ত্রকারী দল, যারা ইসলাম ধর্মকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে, এবং যে কোনো স্বার্থে ধর্মকে ব্যবহার করছে। সো এদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। এরা বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধী ছিল, এমনকি এরা পাকিস্তানের অভ্যুদয়ের বিরোধী। তাজুল ইমাম, একটা জিনিস ক্লারিফিকেশন দিয়ে রাখি, যে আপনারা অনেকে ভাবতে পারেন এই অডিওগুলো শুনে এতটা লুচ্চা, সে অ্যাবস্টিনকে ফেল করবে। হ্যাঁ, তার স্ত্রীর সাথে কোরআন ছুঁয়ে শপথ করেছে যে কোনো নারীর সাথে সে এই লুচ্চামি করে না। মামুনুল হকের মতো সিচুয়েশন। এখন অনেকে বলবেন এই কল রেকর্ডিং গুলো এআই না, 2000 দেখেন 1 জানুয়ারি 2013, অর্থাৎ 12 দিকে এগুলো আপলোড করা হয়েছে। তখন এআই ছিল না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এইভাবে কণ্ঠই করা যায়নি। আরো আগে শুনেছি, 2012 আগেও শুনেছি অনেক রেকর্ডিং, ওগুলো এআই ছিল না, এআই দিয়ে করা হয়নি। আর ওর যে বাচন ভঙ্গি, ওর যে কথা বলার ধরন, শব্দ চয়ন, এভরিথিং হিম। ও তারপরে তো ডুবই মারলো সে, এইসব যখন লিক হয়ে গেল তখন সে ঘাপটি মেরেছিল কিছুদিন। তো থেকে জামাতের চরিত্র, জামাত এখন বিরোধী দল, এবং এই ইলেকশনে, হ্যাঁ, যদি এই তথাকথিত হাঁ না ভোটের হাঁ করে দিয়ে 86টা ক্লজ আছে এই হাঁ পক্ষে, যেটা দিয়ে প্রথমেই হবে যে ইনডমিনিটি দেওয়া হবে যারা গত 1.5 বছর ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে। হ্যাঁ, টোটাল ইনডমিনিটি, তাদের কোনো বিচার হবে না। এবং এটা মেনে যদি সংসদ চালু হয়, তাহলে আমাদের যে সংবিধান সেটাই নস্যাৎ হয়ে গেল, একদম ট্র্যাশ হয়ে গেল, যেটা ওরা চেয়েছিল প্রথম থেকেই। হাসনাত আব্দুল্লাহ, এটা তার ভাষা ছিল। সে বলেছিল যে 71-এ যুদ্ধ হয়েছে পাকিস্তান ইন্ডিয়ার সাথে, কাজেই সেই সময় পাকিস্তানের পক্ষে যারা ছিল তারা তো ভুল হইতে পারে না, তারা সঠিক ছিল। এবং সে মুচকি হাসছিল। হ্যাঁ, তো ওকে, ওর মাথায় যদি কোনো সার্জারি করা যায়, আমি খরচ দেব।
সেই সার্জারি করে প্রথমে বোঝানো হোক যে মুক্তিযুদ্ধ পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ ছিল না, মুক্তিযুদ্ধ দীর্ঘ 23 বছর ধরে পাকিস্তানের ভেতরে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে গড়ে ওঠা জাতীয়তাবাদ থেকে, অন্যায়ের প্রতিবাদ থেকে, পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধ। তারও আগে 100 বছর ধরে বাঙালি কখনো স্বাধীন ছিল না। আমাদের মধ্যে একজন মহাপুরুষ এসেছিলেন যিনি বুঝিয়ে দিয়েছেন যে মেরুদণ্ড সোজা করে, মাথা উঁচু করে, নিজের ডিগনিটি, নিজের আত্মসম্ভ্রম কি করে বজায় রেখে স্বাধীন চিন্তা করা যায়, স্বাধীন হয়ে ওঠা যায়, সেটারই ফলশ্রুতি 1971। হাসনাত আব্দুল্লাহ আর ওই কি বলে হাদি, এদের অশ্লীল, অশালীন, অশ্রাব্য গালিগালাজ মুক্তিযুদ্ধের প্রেরণা ছিল না, মুক্তিযুদ্ধ ছিল জয় বাংলা। আর এরা যেটাকে নতুন করে মুক্তিযুদ্ধ বলছে, তাদের কি সেটা আমি এখানে উচ্চারণ করব না, কারণ অনেক ইয়াং জেনারেশন মা বোনেরাই তোমার শো দেখে থাকেন, তাদের সামনে সেই অশ্লীল, অশ্রাব্য স্লোগান আমি উচ্চারণ করতে পারবো না। তারা কিন্তু তারা এখন বলছে জয় বাংলা নিপাত যাক, কি ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব কি? ইনকিলাব তো আদি তো ইনকিলাব বলে নাই, ও তো অন্য স্লোগান দিয়েছে, সেটা বলতেও তো দেখে লজ্জা হয় আজকাল। জি, নারীর জননাঙ্গ। যে তাজুল ইমাম ভাই, একটা প্রশ্ন দর্শক করেছেন, যে একটু বলে রাখি, সাইদির এই যে 18+ এই যে ফোন আলাপ, অনেকগুলো পর্ব আছে, আপনারা আমার এই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ডেসক্রিপশনটা চেক করলে একদম শেষে পাবেন সাইদির ফোন আলাপ লিখে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ঢুকলে পরাপর অনেকগুলো ভিডিও পাবেন, বা বাংলা লিখ সাইদি লিখে। এখন একজন প্রশ্ন করেছেন যে সাইদিকে চাঁদে দেখা গেছে, এই গুজবের সাথে 90 জনকে হত্যার সম্পর্কটা কি? রাজাকার সাইদি তখন জেলে, এবং তাকে চাঁদে দেখা গেছে, এই গুজব ছড়িয়ে জামাত শিবির চেয়েছিল সাইদিকে জেল থেকে বের করে ফেলবে, এবং তারা হিন্দুদেরকে বিশেষ করে টার্গেট করে হিন্দু বাড়িগুলোতে হত্যাযজ্ঞ চালিয়েছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে, যেন একটা এরকম একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করে সরকারকে বাধ্য করে রাজাকার সাইদিকে ছেড়ে দিতে। কিন্তু সরকার ছাড়েনি, যেমনটা তারা করেছে এই জুলাই জঙ্গিরা যেভাবে মেট্রো রেল পুড়িয়েছে, যেভাবে তারা বিভিন্ন স্থাপনা, বাংলাদেশ টেলিভিশনে আগুন দিয়েছে, একই এরাও রাজাকার, এরাও এই জামাত শিবির ছিল, তখন এই জামাত শিবির এই কাজগুলো করেছিল। জি তাজুল ইমাম ভাই, আমি দুঃখিত, আপনি হাসান আব্দুল্লাহর মতো রাজাকারের বাচ্চাদের কথা বলছিলেন। এই যে ধ্বংসযজ্ঞ করে পরাজিত করা, হ্যাঁ, এটাকে ওরা যুদ্ধ বা বিপ্লব বলতে চাচ্ছে, কিন্তু ভেঙেছে বা পুড়িয়েছে কাদের সম্পদ? এটাকে আওয়ামী লীগের অফিস ছিল? বিটিভি ভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে, সেখানে আগুন দেওয়া হয়েছে, সেতু ভবনে 2বার আগুন দেওয়া হয়েছে, এবং 50টি গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট। সাম্প্রতিক টিকাদান কর্মসূচি কার্যালয়ে হামলা করা হয়েছে। এগুলো তো আওয়ামী লীগের সম্পত্তি নয়, এগুলো তো জাতীয় সম্পত্তি, জাতীয় সম্পদ। ফার্মগেট মেট্রো রেল স্টেশনে ভাঙচুর, দিয়াবাড়ি মেট্রো রেলের ডিপোতে হামলা, শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ভাঙচুর, আগুন, বিজ্ঞান গবেষণা কেন্দ্রে হামলা ও আগুন, বিজ্ঞান গবেষণা কেন্দ্রে আগুন, ওটা ওদের খুব ইয়ে লাগে। দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে হামলা ভাঙচুর, শতাধিক গাড়িতে আগুন দিয়ে পোড়ানো, মহাখালীর ডাটা সেন্টারে হামলা, অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, সাবমেরিন কেবল নষ্ট করা হয়েছে, মহাখালী করোনা হাসপাতালে, পুষ্টি ইনস্টিটিউট, স্বাস্থ্য অধিদপ্তর, বিআরটিএ ভবনে আগুন দেওয়া হয়েছে, নরসিংদীতে কারাগারে হামলা করে সন্ত্রাসীদের বের করে নিয়ে গেছে, কয়েকজন ধরা পড়ে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো কিন্তু অনেক আগের নিউজ ফিড থেকে আমি বলছি, এটা 24-এর শেষে এবং 25-এর শুরুতে এগুলো। বাড্ডা নিউ মার্কেট নীলক্ষেতে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, রায়পুর পুলিশ কেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ, রামপুরা থানা মৌচাক পুলিশ বক্সে অগ্নিসংযোগ, মেরাদিয়া পিবিআই কার্যালয়ে ভাঙচুর, উত্তরায় রেল লাইন উপড়ে ফেলা, বসিলায় সিটি হাসপাতালে হামলা, কদমতলী মোহাম্মদপুরে হামলা, থানায় হামলা, বরিশালে র্যাবের কার্যালয়ে হামলা, গাড়ির ভেতরে র্যাব সদস্যকে হত্যা করা, পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আওয়ামী লীগ নেতাকে হাসপাতাল থেকে টেনে বের করে মেরে ফেলা, গাছের সাথে ঝুলিয়ে রাখা, ফকিরাপুল পুলিশ বক্স ভাঙচুর, উত্তরা পুলিশের ডিসির কার্যালয় ও টিএসসির আঞ্চলিক অফিস ভাঙচুর
অগ্নিসংযোগ, টাঙ্গাইলে আওয়ামী লীগ কার্যালয়ে, মধুপুর কালিয়াতি উপজেলা দলের কার্যালয়ে ভাঙচুর, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, 11টি মোটরসাইকেল পোড়ানো, গাইবান্ধা রেল লাইন উপড়ে ফেলা ও অগ্নিসংযোগ, বগুড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, জাসদ কার্যালয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সাংস্কৃতিক জোটের কার্যালয়, পুলিশ বক্স, সদর ভূমি অফিস, রেল স্টেশন, সরকারি শাহ সুলতান কলেজ, সদর থানা, সিটি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ভাঙচুর, কোনাবাড়ি পুলিশ থানা, বাসান থানার চৌরাস্তায় পুলিশ বক্স ভাঙচুর, আগুন, অজস্র। আমি সত্যি আমার দমই কুলাবে না এত পড়তে, এত আগুন দিয়েছে, পুড়িয়েছে। এরা দেশের সম্পদ নষ্ট করেছে। আর ওরা রাস্তায় ছেলেদেরকে, ইয়াং ছেলে মেয়েদের লাশ ফেলে দিয়েছে, বাচ্চাকে গুলি করে মেরেছে, দোষ চাপিয়েছে আওয়ামী লীগের উপরে, যাতে আওয়ামী লীগের উপরে দেশের জনগণ খেপে উঠেছে এবং সরকার পতন ঘটে। আমরাও বিভ্রান্ত হয়েছি তাজুল ইসলাম ভাই, এরা কত বড় চক্রান্তকারী, মানে কি চালাকির সাথে। আমার মনে হচ্ছে শেখ হাসিনা কেন অবকাঠামো নিয়ে ভাবছেন, মানুষের জীবন নিয়ে ভাবছেন না। এখন বুঝলাম যে ওরা কিভাবে পোর্ট্রেট করেছে, টোকাইদেরকে ধরে নিয়ে তাদের নেশা দিয়েছে এবং তাদেরকে হত্যা করে লাশগুলো এসে রাস্তা রাস্তা ফেলে দিয়ে গেছে, বলেছে পুলিশ মেরেছে। হ্যাঁ, ওই যে লাখ লাখ টোকাই নাই ঢাকা শহরে, 3 তলা না 4 তলা বারান্দায় দাঁড়িয়ে ছিল, তার চোখের মধ্যে গুলি ঢুকেছে। হ্যাঁ, এগুলো নিচ থেকে কিভাবে গুলি করে। তাজুল ইসলাম ভাই, আমি একটা প্রশ্ন দর্শকদের করে রাখি, যে ওপর থেকে করেছে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ গুলি করেছে স্নাইপার দিয়ে। তাজুল ইসলাম ভাই, এই যে ঢাকা শহরে বাচিটগঞ্জে যারা আছেন, দেখেন তো আপনারা, যার আগে এই 5 আগস্টের আগে যে ছিন্নমূল মানুষদেরকে দেখতেন, তারা এখন নেই, কোথায় তারা? এই প্রশ্ন কিন্তু অনেক নাগরিক করছে, তো এটা একটু আপনারা জানবেন। তাজুল ইসলাম ভাই, আমরা একদম শেষের দিকে একটা প্রশ্ন আপনাকে করতে। আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনি জানেন বাংলাদেশে ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, তিনি যে রাজাকারদের বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ তিনি করেছেন, তিনি তার কথা কখনোই কম্প্রোমাইজ করে বলেননি এবং এই রাজাকারের বাচ্চাদেরকে রাজাকারের বাচ্চাই বলেছেন, এবং তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন, কিন্তু তাকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি, তিনি এমপি শপথ করেছেন। একজন হলো বীর মুক্তিযোদ্ধা, বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। অন্যান্য বিএনপি যদি দাবি করে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল, কিন্তু তাদের দলের রাজনীতিবিদদের খুব একটা ভূমিকা দেখা যায় না। তো আপনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভবিষ্যৎ কর্মকাণ্ড বা তার জন্য যদি শুভকামনা বা আমাদের সম্ভাবনার কথা একটু আমাদের বলতেন। ডেফিনেটলি আমি ফজলুর রহমান ভাইকে প্রথম থেকে ফলো করছি। হ্যাঁ, তার তীব্র প্রতিবাদ, হ্যাঁ, এবং তার মুক্তিযুদ্ধের পক্ষে স্পষ্ট কথা বলা। তিনি তো একজন আইনজীবী, উনি খুব যুক্তি দিয়ে, সংক্ষেপে যুক্তি দিয়ে কথা বলতে পারেন। একটা জিনিস কি, যুক্তিকে কিন্তু এরা ভয় পায়। এই জামাত শিবির, রাজাকার, আলবদর, আলসাম যা আছে, লালবদর, যুক্তিকে ভয় পায়। উনি কিন্তু যুক্তি দিয়ে কথা বলেছে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, তাকে লোকে ভালোবেসে শ্রদ্ধা করে ভোট দিয়েছে, এবং সবচেয়ে বেশি, সম্ভবত যতজন ভোট পেয়েছে সবার মধ্যে উনি সবচেয়ে বেশি ভোটে জয়ী হয়েছে। মানে এত ভোট আর অন্য কোনো প্রার্থী পায়নি, কারণ বেশিরভাগ মানুষ তো ভোটই দিতে যায়নি, তাকে ভোট দিয়েছে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন বলে বিএনপি থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাকে নিষেধ করা হয়েছিল, আপনি এইসব উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। এই রিজভি বলেছিলেন, এই বিএনপি যে উপমহাসচিব যিনি, ওনার নাম কি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পর্যন্ত তাকে থ্রেট করেছে, আপনি এগুলো বলবেন না। তাকে সাসপেন্ডও করা হয়েছিল। কিন্তু এই একটা লোক ক্রমাগত প্রতিটা ইয়েতে, ওনার সোশ্যাল মিডিয়াতে উনি ক্রমাগত এর প্রতিবাদ বলে গেছে। তার বাসার সামনে অশ্লীলতম স্লোগান দিয়েছে তার নাতনির বয়সী মেয়ে এবং ছেলেরা। হ্যাঁ, তার দল থেকে তার সপক্ষে একটি মানুষ এগিয়ে আসেন, এই একজন মুক্তিযোদ্ধাকে অপমান করো না। বরং গোটা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের, বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়েছে। আরে আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো চলে যাব, আমরা তো কারো ক্যাডারও না, কারো পক্ষেও না। মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ বলে কোনো লীগ আছে? নাই। যুবলীগ আছে, শ্রমিক লীগ আছে, যেটা তাদের দরকার। একটা রাজনৈতিক দলের বিভিন্ন সেক্টরে ওদের কর্মী দরকার। মুক্তিযোদ্ধাদেরকে আওয়ামী লীগ কখনো কর্মী বানায়নি, কারণ মুক্তিযোদ্ধারা রাজনীতির থেকে বাইরে অবসর জীবন যাপন করছেন। তাদের বয়স 70 থেকে 90। তাদেরকে অপমান করেছে। এই একটা লোক এখনো সোজা হয়ে হেঁটে বেড়াচ্ছেন, ফজলুর রহমান ভাই।
উনি প্রতিবাদ করে গেছেন। এবং আমি একটা কথা স্পষ্ট করে চ্যালেঞ্জ করে বলতে পারি, বিএনপি যেই ভগ্নাংশ ইলেকশন যেটা হয়েছে, এটার মধ্যে যত ভোট পেয়েছে ওরা নিজেরাও জানে যে ফজলু ভাইয়ের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানের কারণে বিএনপিকে ভোট দেওয়া হয়েছে। জামাতকে রুখে দেওয়ার জন্য বিএনপিকে ভোট দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সহানুভূতি সমর্থক যারা, সেই সব ভোটাররা ভোট দিয়েছে। বিরাট কোনো আশা নিয়ে না, আমি উদ্বেলিত না, তবে আমি আশা রাখি 17 বছর পাশ্চাত্যে কাটিয়ে প্রধানমন্ত্রী এখন হয়েছেন তারেক রহমান। তিনি তার বক্তৃতা শুনেছি আমি, অত্যন্ত পরিশীলিত, পোলাইট, নম্র ভাষায় কথা বলছেন। আগের মতো আঙ্গুল উঁচিয়ে থ্রেট করছেন না উনি, এবং কোনো অশালীনতাকে উনি তার বক্তৃতায় টেনে আনেননি। এগুলো পজিটিভ ব্যাপার। আমি তাকে এই ভগ্নাংশ ইলেকশনের জন্য অভিনন্দন জানাতে চাই যে আপনি এগিয়ে এসছেন। দেশে অকস্মাৎ মব ভায়োলেন্স বন্ধ হয়ে গেছে। সম্ভবত এই মবের বিরুদ্ধে আপনার অবস্থান, আপনি হয়তো অন দি টেবিল ওর আন্ডার দি টেবিল আপনি জানিয়ে দিয়েছেন যে এগুলো চলবে না, এগুলো বন্ধ হয়েছে। আমি এটাকে একটা দারুণ কথা বলেছেন যে মব এখন বন্ধ হয়েছে। তার মানে মব ফাদার যে ইউনুস, সে ইচ্ছে করে মব চালু রেখেছিল, সে চাইলে বন্ধ করতে পারে। ও তো বলেছে প্রেসার গ্রুপ তো সেই বলেছে। হ্যাঁ, তার প্রেস উইং বলেছে। হ্যাঁ, ইউনুসকে ধন্যবাদ জানিয়ে একজন একটা পোস্ট দিয়েছে, যাকে আজকে সময় নেই, সেটা আমি পড়বো না। সেই ধন্যবাদ গুলো খুব মারাত্মক। ধন্যবাদ পুলিশ হত্যার ইনডমিনিটি দেওয়ার জন্য, ধন্যবাদ জাতির উপর বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে যাওয়ার জন্য, ধন্যবাদ দৈনিক 48টি হত্যাকাণ্ডের জন্য, এগুলো ধন্যবাদ দিয়েছে তাকে। অ্যালিগরি, এটা রূপক অর্থে বা এক ধরনের টিটকারি মেরেই লিখেছে। কিন্তু ওনার সব অকর্ম, যেগুলো উনি যে ধ্বংসাত্মক কাজ উনি করেছে, যে প্রতিশোধমূলক কাজ করেছে, এগুলো বিরাট একটা লিস্ট আছে। আমি সব রেডি করে রাখবো, তুমি নেক্সট টাইম আমাকে একটা সুযোগ দেবে। বাংলাদেশে যদি দীপু হত্যা বন্ধ হয়, যদি হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়, যদি সবার সত্যিকার অর্থে ভোটাধিকার ফিরে আসে, যদি মানুষ সত্যিকার অর্থে ভোট দিতে পারে এবং সরকার তৈরি করতে পারে, এই ধরনের একটা পরিবেশ যদি বিএনপি বা তারেক রহমানের নেতৃত্বে তৈরি হয়, তাহলে অবশ্যই আমি তাদেরকে অভিনন্দন জানাবো। আজকে না হোক, যখন এইগুলো মানে সফল হবে, বাস্তবায়িত হবে, তখন অটোমেটিক্যালি আমার মতো যারা অরাজনৈতিক মানুষ তারা সমর্থন দেবে। আপনি কি মনে করেন যে আপনি কি একটু আহ্বান করবেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে? আপনি আমাদের শুধু অগ্রজয়ী নন, আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। তো আপনি বলবেন যে বাংলাদেশে যারা এখনো সাংবাদিকরা, নিরীহ সাংবাদিকরা জেলে রয়েছেন, তাদের ছেড়ে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এবং চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য যারা ধর্মপ্রচারক, শান্তিপূর্ণ ধর্মপ্রচারক, যারা অপরাধ করেনি, তাদের মুক্তি, এবং যে সকল জঙ্গিদেরকে ইউনুস ক্ষমতা এসে ছেড়ে দিয়েছিল সেগুলোকে, জসিমউদ্দিন রহমানী সহ হারুন ইজহার আর অন্যান্য জঙ্গি, তাদেরকে আবার পুনরায় গ্রেপ্তার, এই বিষয়ে আমাদেরকে একটু আহ্বান বা নির্দেশনা যদি দিতেন। আমি ডেফিনেটলি মনে করি যে রোগ মুক্তি করতে হলে, বাংলাদেশের এই ক্যান্সার থেকে বাঁচাতে হলে ক্যান্সার সেলগুলো মেরে ফেলতে হবে। মেরে ফেলা অর্থে এটাকে ডিজার্ম করতে হবে। এই ক্যান্সার গুলো হচ্ছে গিয়ে সন্ত্রাসীরা, এই ক্যান্সার হচ্ছে অন্যায়ভাবে সাংবাদিকদের হাত বেঁধে দেওয়া, মুখ বন্ধ করে দেওয়া, এই যেসব বর্ষিয়ান সাংবাদিক জেলের মধ্যে ঢুকেছেন, মার্ডার কেসের আসামি। কবে কোন সাংবাদিক মার্ডার করেছিল আমি জানি না। পৃথিবীর কোথায় কোন সাংবাদিক নিজেরা খুন হয়ে গেছেন জানি। শাহরিয়ার কবির, তিনি কথাই বলতে পারেন না বার্ধক্যজনিত কারণে, ফ্লোরের মধ্যে শুইয়ে রেখেছে। এই নিষ্ঠুরতা থেকে আমি আহ্বান করব বিএনপি সরকারকে যে আপনারা যদি সত্যি বিচার করতে চান, বিচার করেন। শাহরিয়ার কবিরের অপরাধ কি? তিনি যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিলেন, তিনি মুক্তিযুদ্ধের উপরে প্রামাণ্য দলিল সংগ্রহ করেছিলেন, এটাই তার অপরাধ। তিনি খুন করেননি। এটাকে যদি আপনারা অপরাধ মনে করেন সেটাও বলেন, কারণ সেটাতে করে আপনাদের চরিত্র উদ্ঘাটিত হবে, আপনাদের চরিত্র মানুষ নির্ণয় করতে পারবে। আপনারা যদি হাদি নামক একটি অশ্লীল, অশালীন
একটা দেশদ্রোহী যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছিল তার জীবদ্দশায়, যে প্রাণ হারিয়েছে তার সাংঘাতদের ষড়যন্ত্রে, তাকে ন্যাশনাল হিরো বানানোর চেষ্টা যদি করেন, ইউনুসীয় প্রচেষ্টা, তাহলে কিন্তু আপনাদের চরিত্র ইউনুসের গন্ধ লেগে থাকবে। এই স্কাঙ্ককে আপনারা ধরবেন না, টাচ করবেন না। এই যে ভোঁদড়, যেটা এটা যে খাটাস, যার গায়ে দুর্গন্ধ, যেই খাটাস গোটা দেশে ধ্বংসলীলা চালিয়ে দুর্গন্ধ ছড়িয়ে গেছে, এখন থেকে কিন্তু তার প্রতিটা কর্ম, প্রতিটা কাজ এখন অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন বার হবে একের পরে এক। এখন আর সে ক্ষমতায় নেই, এখন আর এবং যারা অপরাধী থাকবে না। সাধারণ একজন উপজেলার সাংবাদিকও ইউনুস কি করেছে এই অপকর্মের বিরুদ্ধে। আমি একজন সাংবাদিকের সোকল সাংবাদিক দেখাই, যারা মানে এই যে যারা সৎ মানুষ, তাদেরকে যেমন ইউনুস বিপদে ফেলেছে, জেলে রেখেছে, আর দালালদেরকে বাইরে রেখেছে। এক দালালকে দেখাই, প্রিয় দর্শক জানেন এটা আমার ফেসবুক প্রোফাইল, যদি কেউ যোগাযোগ করতে চান এই প্রোফাইলে যোগাযোগ করতে পারেন, এটি ভেরিফাইড, আসাদুজ্জামান নূর আমার নাম। এখানে আমি একটি পোস্ট শেয়ার করেছি যে প্রাপ্য বুঝে পাওয়ার আগেই নাকি মার গায়া, মানে এটা একটা মিমের ডায়লগ। তো এই লোকটার নাম হচ্ছে সেলিম সামাদ। তো সেলিম সামাদ দেখুন লিখেছে, রাস্তার নাম হোক জুলাই 36। হ্যাঁ, সেলিম সামাদ ফিলিং এক্সাইটেড অ্যাট ধানমন্ডি 32। সে ধানমন্ডি 32-এর রাস্তার নামটি জুলাই 36 করতে বলেছিল। তো এই ধরনের দালাল, তাকে আপনি যেহেতু তাকে চেনেন, আপনি এটাও মনে করবেন সেলিম সামাদ আহা সে কি মুক্তিযুদ্ধের পক্ষের বঙ্গবন্ধুকে কত সময় করে। আসলে সে দালাল RSF, রিপোর্টার্স উইদাউট বর্ডারে তার এটা ছিল একটা মুখোশ। সে জাস্ট মুখোশ পরে এই জুলাই জঙ্গিদেরকে শুধু সমর্থনই দেয়নি, কি পরিমাণে ইউনূসের দালাল হলে পরে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি, তো তাকে তার যে বাড়ি যেখান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাড়িটার উপরে তার রাগ দেখুন, কত বড় রাজাকারের বাচ্চা এবং কত বড় গুপ্ত হলে পরে এই কাজটি করা যায়। আমি এই লিঙ্কটিও দিয়ে দিই দর্শকদের উদ্দেশ্যে, আপনারা তার পোস্টে, মরে গেছে কিনা আমি নিশ্চিত নই, তবে এদের শাস্তি দেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? এনাকে আমি চিনি, নিউ ইয়র্কে ছিলেন এক সময়, পরে কানাডায় চলে যান, সাংবাদিক। হ্যাঁ, উনি অনেক কিছু দুর্দান্ত সাহসী সাংবাদিকতা করেছিলেন তার যৌবনে, কিন্তু পরে উনি সম্ভবত বিক্রি হয়ে যান, এবং তার এই বিক্রি হয়ে যাওয়া বিকৃত মানসিকতার পরিচয় পাওয়ার পরে তাকে আমি আর ফ্রেন্ড লিস্টে রাখি। আমার সাথে কলকাতায় দীর্ঘ আলোচনা হয়েছে, এটা 2023 সালে। তাজুল ইমাম ভাই বিশ্বাস করেন, কথার মধ্যে এত বেশি বঙ্গবন্ধু করে মুখে ফেনা তুলে ফেলেছিল যে আমি অবাক হয়ে গেছি তার এই চরিত্র দেখে, যে জামা শিবির, চুম্মা আমির, রাজাকার, এদের না হয় আমার কোনো মানে আমি জানি তারা এরকম, কিন্তু এই লোকটা মানে নিজে তো নাস্তিক, সবই ঠিক আছে, কিন্তু এত বড় মুখোশ পরিহিত যে আমি জানি না সে মারা গেছে কিনা। দর্শক আপনারা আমাদের একটু নিশ্চিত করবেন, মারা গেলে আমি খুবই দুঃখিত যে তার প্রাপ্য, তার 32 ভাঙার খায়েশটা আমরা পূরণ হয়তো করতে পারলাম না। জি হ্যাঁ, না, এই লোকের চরিত্রহানি ঘটেছে, এবং আমি জুলাই ওদের হুজ্জতের সময় প্রথমেই দেখেছি সে এই তথাকথিত কালার্ড রিভলিউশন, একটা জিনিস কি, অনেক মানুষ এটাকে একটা ওই যে কালার রিভলিউশন বলে না, একটা রঙিন রোমান্টিক বিপ্লব হ্যাঁ হিসাবে মনে করেছিল। এটা যে একটা ভয়ঙ্কর চক্রান্ত, পরাশক্তির চক্রান্ত বাংলাদেশকে ভিখারি বানিয়ে ফেলার, সেইটা অনেকে ধরতে পারেনি। এখন যারা ধরতে পেরেছে তারা লজ্জিত হয়ে ফিরে আসছে, অথবা এখনো গোয়ার তুমি করে ওইখানে রয়ে গেছে, না এটা ঠিকই বিপ্লব হয়েছিল, এটা বিপ্লব। হ্যাঁ, বাচ্চা ছেলেরা নাকি ক্ষমতা পেয়েছে, কোন বাচ্চা আর কোন চৌবাচ্চা ক্ষমতা পেয়েছে নোবডি নোজ। কিন্তু আমার রীতিমতো মানে এই মুহূর্তে গত 1.5 বছরে যে যন্ত্রণায় আমি ভুগছিলাম, অনেস্টলি বললে আমি কিছুটা রিলিফ পেয়েছি, যে না, সেই ধ্বংসযজ্ঞ কিছুক্ষণের জন্য হলেও স্থগিত হয়েছে, ঝড় স্থগিত হওয়ার মতো, অথবা তুষার ঝড় খানিকক্ষণ স্থগিত হওয়ার মতো। তার অর্থ এই নয় যে এটা আবার আসবে না। তবে আমি আশা করি যে বিএনপি এই জিনিসটা রিয়েলাইজ করেছেন। আমি কি তোমার সাথে বলেছিলাম যে একদম শুরুতে 24 ডিসেম্বর অথবা 25 জানুয়ারিতে আমি বলেছিলাম যে বিএনপি যদি আওয়ামী লীগের সমর্থন চায় তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে হবে। এটা কিন্তু প্রমাণিত হলো এই ইলেকশনে, যে মুক্তিযুদ্ধের পক্ষে ওদের কিছু মানুষ অবস্থান নেওয়ার কারণে ফজলুর রহমান ভাই সহ আজকে বিএনপি এই ধরনের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে।
কিন্তু ওরা যদি এখান থেকে সরে যায় তাহলে ডেফিনেটলি হয় জামাত উঠে আসবে আরো শক্তিশালী হয়ে, অথবা তারা নিজেরা জামাতের মানসিকতায় একটা তৃতীয় শ্রেণীর দলে পরিণত হবে। আর এই কি বলে, ফজলুর রহমান ভাইকে আমি আরেকবার আমার সামরিক অভিবাদন জানাতে চাই মুক্তিযোদ্ধা হিসেবে। আমার সঙ্গে ফোনে একবার কথা হয়েছিল, হ্যাঁ, তো আমি তার কথা শুনেছি, কোথাও রাখা ঢাকা নেই, তিনি স্পষ্ট ভাষায় কথা বলেছেন এবং তিনি কখনোই ছিলেন না, কি বলে, কনফিউজ ছিলেন না। অনেকে তাকে জিজ্ঞেস করেছে, তো আপনি তো আওয়ামী লীগ করতেন, তো বিএনপিতে আসলেন কেন? অত্যন্ত সাবলীল, সুন্দর এবং স্পষ্ট ভাবে তার জবাব দিয়েছেন তিনি। তার জবাবটা খুব সুন্দর, মানে আওয়ামী লীগের যে নিজের পায়ে নিজে কুড়াল অনেকবার মেরেছে তার প্রমাণ কিন্তু একজন। আওয়ামী লীগকে আত্মঘাতী বলেছেন। আজকে কি আমরা আওয়ামী লীগ নিজেও হয়তো এটাকে ডিসএগ্রি করে না যে তারা আত্মঘাতী ছিল। হ্যাঁ, এই রাজাকারদের তারাই ডেকে এনেছে সব, এই যে সার্জিস, এই পোলা থেকে বুড়া, এই সেলিম সামাদদের কিন্তু পৃষ্ঠপোষকতা করেছে এই আওয়ামী লীগ। কারণ আমি জানতাম কলকাতায় যে সে এসেছিল, সে যে ইভেন্ট ওটার স্পন্সর ছিল বাংলাদেশ সরকার। তো এই সেলিম সামাদ মরেছে, হ্যাঁ, রাজাকারটার আমরা শাস্তি দিতে পারলাম না, তার জীবনে ভালো কাজ আছে, কিন্তু শেষ ভালো, মানে সব ভালো তার শেষ ভালো যার, শেষে এসে যে পরিমাণে এবং তিনি কনফিউজড হয়ে গেছিল। কনফিউজ নন, তিনি কিন্তু ঠান্ডা মাথায় এই যে আরএসএফ, রিপোর্টার্স উইদাউট বর্ডার থেকে শুরু করে এই ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এরা তো বিভিন্ন জায়গায় মানে করে, তাদের প্রভাব আছে, এদের কাছে এই মিস ইনফরমেশন দিয়েছে জুলাই নিয়ে। কেন পশ্চিমারা সবাই বাংলাদেশের বিরুদ্ধে চলে গেছিল, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চলে গেছিল এই সেলিম সামাদদের জন্য। এদের ফেসবুকে ফ্যান ফলোয়ার নেই পিনাকিদের মতো, কিন্তু এরা গোড়ায় এমন জায়গায় বদমাশি করেছে শুধুমাত্র টাকার বিনিময়। তুই যদি দালালি করবি তাহলে তো সরকারের টাকায় আওয়ামী লীগের দালালি করছিলে কেন কলকাতায় গিয়ে? গ্যালারির ওটার নাম কি যেন, শরীফুল? হ্যাঁ, না ওই ফ্লোটিলা শহীদুল নিজে শহীদুল ইসরায়েলের এজেন্ট, নিজে মোসাদের এজেন্ট, কিন্তু মুখে বলে ইসরায়েল বিরোধী কথা, যেন ওই ইসরায়েল বিরোধী পন্থীরা তার পকেটে রাখতে পারে। ক্যামোফ্লেজ, ইয়েস, মহাবাটপার। সো এও কিন্তু একই রসুনের কোয়া, গোড়াটা এক জায়গায় এদের। হ্যাঁ, তো যাকে আজকে আমাদের আলোচনা অনেক দীর্ঘ হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। আমরা লক্ষ্য করব এখন, আমি উদ্বেলিত নয়, আমি ক্রুদ্ধ নই, আমি শুধু দেখতে চাই যে আমার দেশের সংখ্যালঘুরা, আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা নিরাপদে আছে, আমাদের দেশের পাহাড়ের জনগণ নিরাপদে আছে, আমাদের দেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে আর হেনস্থা করা হচ্ছে না, তাদেরকে অপমান করা হচ্ছে না, সবাই নিরাপত্তা পাচ্ছে, এইটুকুই। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাজুল ইমাম ভাই, আপনাকে ভবিষ্যতে আরো চাইবো, আরো নানান বিষয়ে আপনি আমাদেরকে আলোকিত করবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে একটু বিদায় নেই এবং আমি আশা করি পাহাড়ের আদিবাসীদের উপরে যে নির্যাতন সেগুলো বন্ধ হবে। তাজুল ইমাম ভাই যেটা বলছিলেন, বম জাতিগোষ্ঠীকে শুধুমাত্র তারা বম হওয়ার কারণে তাদের অনেকেই বছরের পর জেলে রাখা হয়েছে, সেগুলো তাদেরকে মুক্তি দেওয়া হবে। আমি বিশ্বাস করি ব্যারিস্টার সুমন তিনি মুক্তি পাবেন এবং অন্যান্য তার মতো যারা বাউলরা মুক্তি পাবেন, আবুল সরকার তিনি মুক্তি পাবেন, আরও অনেক যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা মুক্তি পাবেন। আমি বিশ্বাস করি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু একজন চিন্ময় কৃষ্ণ প্রভু নামে পরিচিত, তিনিও মুক্তি পাবেন। আমি আশা করি সকল নিরাপরাধ সাংবাদিক শাহরিয়ার কবির থেকে শুরু করে আবুল বারাকাত স্যার, তিনি মুক্তি পাবেন। এরকম যত নিরাপরাধ মানুষ আছেন তারা মুক্তি পাবেন। আওয়ামী লীগ বাংলাদেশে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে এবং সেটা খুব দ্রুতই হবে, এটা আমি বিশ্বাস করি আপনাদের এই আগ্রহ দেখে। এবং আমার মনে হয় আপনাদের কিছু ভূমিকা আছে, আপনারা যার জায়গা থেকে আপনারা একটু সরব হন। এই যে আমার ইচ্ছা ছিল এই সর্বশেষ রাজাকার সেলিম সামাদ, তাকে ধানমন্ডির 32 নম্বরে নিয়ে গিয়ে এক কাপ চা খাইয়ে তাকে দিয়ে ক্ষমা চাওয়ানো, যে আপনি যে এই ধানমন্ডি 32 ভেঙে জুলাই 36 করতে বলেছিলেন, এবং মৃত্যুর আগে নিশ্চয়ই সে তার মব সরকারকে দেখে গেছে, ওই যে পোস্টটি দেখেছিলাম সেটা, এই ধরনের রাজাকারদের ক্ষমা চাওয়ানো, নব্য রাজাকারদের, তো সেটা পারলাম না, এরকম অনেকেই মারা যাবে, তো তাদের আর কি করার, কিন্তু যেগুলো বেঁচে থাকবে তাদের শাস্তি আমরা নিশ্চিত করবো। অনেক ধন্যবাদ বাংলাদেশ এবং ভারতের যারা দর্শক আমাদেরকে দেখছিলেন রাত জেগে, মানে এখন অনেক রাত বাংলাদেশে 11টা বেজে 18 মিনিট, এবং যারা